আপনি আপনার রাজকন্যাকে আমার হাতে তুলে দিন। আমি রাজকন্যাকে অনেক যত্নে রেখে দিব। আমার রাজকন্যাকে আমি যত্নে আগলে রাখতে পারবো, সেখানে তোমার কোনো প্রয়োজন হবে না বুড়িমা। আর ভালো ভালো তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে কটা খাবারও খেয়ে যেও প্রাসাদ থেকে। মহারাজ, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করলেন না। এর জন্য আপনাকে পস্তাতে হবে, কারণ রাজকন্যা যে অভিশাপ যুক্ত, সে রাক্ষসী হয়ে যাবে। রাক্ষসী, বুঝেছেন? তোমার মতো সামান্য এক বৃদ্ধার কথায় আমার রাজকন্যার কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো সময়ই বলে দিবে। আচ্ছা, কোনোভাবে ওই বৃদ্ধার অভিশাপগুলো আবার ফলে যাবে না তো? আমার মেয়েটা সাধারণ পাখি থেকে আবার কোনোভাবে রাক্ষসীর রূপ নেবে না তো? ধুর ছাই, এসব আমি কি ভাবছি। আমার মেয়ের কিচ্ছু হবে না। প্রহরী, দাসী। জি মহারাজ, বলুন। আমার প্রাসাদে যত দাস দাসী আছে, আজ থেকে তোরা সবাই আমার রাজকন্যার পেছনে লেগে থাকবি। ওর কখন কি প্রয়োজন হয়, সে কোথায় যেতে চায়, তার খেয়াল রাখবি। তোরা কেউ যদি আবার দায়িত্বের নড়বড় করেছিস না, তাহলে সব কটার গর্দান যাবে বললাম। ঠিক আছে মহারাজ, আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা সর্বদাই রাজকন্যার খেয়াল রাখবো। বাবা, আমার তো ভ্রমণ করতে বেশ ভালো লাগে। আমি ভাবছি আজ পুরো জঙ্গল একা একাই ঘুরবো। না মা, একা যে একদম ঘোরাঘুরি করা যাবে না। তুই বের হলে তোর সাথে একজন দাসীকে যেতে হবে সোনা। বাবা, তুমি কি আমাকে জঙ্গলের পশুদের মতো বন্দি করতে চাও নাকি? রাজকন্যা, আমি যা বলেছি তাই বহাল থাকবে। এখানে আর কোনো কথা হবে না। আমি একটু টয়লেটে যাব, তুমি একটু এখানে দাঁড়াও। আমি গাছের আড়াল থেকে একটু টয়লেট ছেড়ে আসছি। ঠিক আছে রাজকুমারী, কিন্তু একদম দেরি করা যাবে না। তো হলো, রাজকুমারী টয়লেট ছাড়তে গেছে, কিন্তু এখনো আসছে না কেন? দেখি তো একবার গিয়ে। সে কি, রাজকুমারী তবে দুষ্টুমি করে পালিয়েছে? এখন তাকে আমি কোথায় খুঁজবো? আর রাজকুমারীকে ছাড়া প্রাসাদে ঢুকলে রাজা তো আমার গর্দান নিবেন। না না, এবার রাজকুমারীকে খুঁজে বের করতে হবে আমাকে। এ কি হলো? আমি ডানা মেলে উঠতে গিয়ে তো উল্টো জালে আটকা পড়ে গেলাম। এবার আমার কি হবে? আমি যে কোনোভাবে জাল ছিঁড়তে পারছি না। নেই, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি শুধু আমার বন্ধু হও। আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমার বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। চুপ করো, তোমার মতো কুৎসিত দানবের বন্ধু আমি কখনোই হব না। আমি অনেক সুন্দরী, আর যারা আমার মতো সুন্দর শুধু তারাই আমার বন্ধু হতে পারবে। আমি যাকে তাকে আমার সৌন্দর্য অর্পণ করব না। আমার সৌন্দর্য আমি নির্দিষ্ট একজনের জন্য সুরক্ষিত করে রাখবো। অযথাই প্রাসাদের সামনে ভিড় না জমিয়ে সবাই চলে যাও তো। মশাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, এবার বলুন তো কি বলতে চাচ্ছিলেন? রাজকুমার, এক অভিশপ্ত রাজকুমারীর জন্য আপনার রাজ্যে এক ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। তাই সর্বদা আপনাকে সাবধান থাকতে হবে। আর এই নীল মন্ত্রপুত হীরের হার আপনি যখন বিবাহ করবেন, তখন তার গলায় এটা পরিয়ে দিবেন। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি আপনার কথাটা মাথায় রাখলাম। শুনেছি পাশের জঙ্গলের রাজকুমারী নাকি দেখতে অনেক সুন্দরী আর অনেক কাজের পারদর্শী। আমি ওই রাজকুমারীকে আমার রাজ্যের রানী বানাবো ভাবছি। আপনি এক্ষুনি তার বন্দোবস্ত করুন আর প্রস্তাব নিয়ে যান ওই রাজার কাছে। রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল আমাদের রাজকন্যার বিবাহ হতে যাচ্ছে। এটা আমি আমার বউকে দেওয়ার জন্য সযত্নে রেখেছিলাম। আজ থেকে এটাকে তুমি যত্নে আগলে রাখবে। হায় হায়, এ কি সর্বনাশ! এই সেই অভিশপ্ত রাজকুমারী যে কিনা ধ্বংসের জন্য জন্ম নিয়েছে, আর আমি তাকে বিয়ে করতে যাচ্ছিলাম। তার মানে এরা সবাই রাক্ষসী। প্রহরীরা, এদের বন্দি করো। তুমি আর হঠাৎ আমাকে এভাবে প্রাণে বাঁচালে। যাই হোক, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি সেই দানব, ছোটবেলায় যে তোমার বন্ধু হতে চেয়েছিলাম। আসলে আমি এতিম এক দানব, আমার কেউ নেই। কিন্তু আমি আগে থেকেই জানতাম
যে তুমি বিপদে পড়বে আর রাক্ষসী হবে, আর তার কারণেই আমি সর্বদাই তোমার উপর নজর রেখেছিলাম, আর যার কারণে আজ বাঁচাতে পারলাম। আমাকে তুমি মাফ করে দিও। আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু আমি আমার এই কুৎসিত চেহারা চাই না। আমি আবারও আমার আগের চেহারা ফিরে চাই। তুমি একদম কেঁদো না, তোমার কান্না যে আমার একদম ভালো লাগে না। আর তোমার এই অভিশাপ মুক্তির উপায় আমি জানি। কি সেই উপায় বলো আমায়? জঙ্গলের দক্ষিণে আছে সেই বৃদ্ধার বাড়ি, আর সেই বাড়ির উঠানে আছে এক বিরাট তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছে ঝুলে আছে এক কলা। তোমাকে সেই কলাটাই খেতে হবে, তবেই তুমি অভিশাপ মুক্ত হতে পারবে। তাহলে চলো তাড়াতাড়ি। কে করলো আমার এত বড় সর্বনাশ? থাম থাম বলছি। এই কে রে? আমি আবারও আগের মতো হয়ে গেছি। দানব, চলো এবার আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে আর সবাইকে মুক্ত করতে হবে। রাজকুমার, আমি অভিশাপ মুক্ত হয়েছি। এবার তুমি সবাইকে মুক্ত করে এখান থেকে চলে যাও। তুমি সত্যি অভিশাপ মুক্ত হয়েছো? তাহলে চলো এক্ষুনি বিয়ে করি। তোমার মতো স্বার্থপরকে আমি কখনোই বিয়ে করব না। বেরিয়ে যাও বলছি এখান আজ থেকে। তো খাওয়ার মতো কিছুই নেই আমার। কারো কাছে যদি খাবার চাই তাহলে তো কেউ আমাকে খাবারও দিবে না। তার থেকে বরং আমি কারো জমিতে কাজ করে গিয়ে কাজ করে দিলে কেউ না কেউ আমাকে কটা টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খেতে পারবো। হ্যাঁ, আরে আরে, কালু কাক যে, তা কি মনে করে আমার কাছে এসেছিস? আমি আসলে তোমার জমিতে কাজ করে দিতে এসেছি বান্টি দাদা। তুমি আমাকে বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ করে দিব। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। একে দিয়ে সব করিয়ে টাকাটা না হয়। হা 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 হা। কি হলো বান্টি দাদা, কিছু বলছো না যে? শোন, আমার পুরো জমিটা কোদাল দিয়ে চাষ করে নিবি, আর তারপর বীজ ছিটিয়ে দিবি। ঠিক আছে বান্টি দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক মতো তোমার সব কাজ করে দিব। তবে বলছিলাম কি বান্টি দাদা, আমার না খুব খিদে পেয়েছে। তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে আমার অনেক উপকার হতো দাদা। তোর তো দেখছি সাহস কম নয়, কাজ না করতে খেতে চাচ্ছিস? কান খুলে শুনে নে, আগে কাজ শেষ করবি, তারপর খাবার পাবি। উফ, আমি আর পাচ্ছি না। পেটে খাবার না থাকার কারণে আমার যে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই, কিন্তু আমি যদি এখন জিরোতে যাই তাহলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর আমি বান্টি দাদার কাজও করতে পারবো না। আর কাজ শেষ না হলে তো আমাকে বান্টি দাদা কোনো টাকাও দিবে না, আর টাকা না দিলে তো আমি খাবারও কিনে খেতে পারবো না। না, আমার যত কষ্টই হোক না কেন কাজ আমি করবই করব। বান্টি দাদা, আমার তো সব কাজ শেষ, এবার আমাকে আমার টাকাটা দাও, আর আমি একটু খাবার কিনে বাড়িতে যাই। শরীরটা যে বেশ ক্লান্ত লাগছে। এই নে 100 টাকা, আর মুড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে যা। সারাদিন এত পরিশ্রম করলাম, আর তার বিনিময়ে তুমি আমাকে মাত্র 100 টাকা দিলে? এটা কি তুমি ঠিক করলে দাদা? শোন, দয়া করে তোকে যা দিয়েছি সেটাই তোর কপাল, তাই অত কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, নয়তো যা দিয়েছি সেটাও ফিরিয়ে নিব। যত সব, কালো কুচ্ছিতে নাকি আবার টাকা লাগে। আমি আমি এতই হতভাগা যে এত অসুস্থ হওয়ার পরেও আমার উপর কেউ দয়া করছে না, কেউ করুণা করছে না। এত দুঃখ আমি কি করে সহ্য করব? এটা তো কালু কাকের বাড়ি। ঘরের ভিতর তাহলে কে কান্না করছে? দেখি তো একবার ভিতরে ঢুকি। কি রে কালা কুচ্ছিত কালু, কি হয়েছে তোর? এমন করে মরা কান্না জুড়েছিস কেন রে? আমার আমার শরীরটা ভীষণ খারাপ বক, আমাকে একটু ওষুধ এনে দাও না। তুই হচ্ছিস আমাদের জঙ্গলের সব থেকে নিকৃষ্ট আর কুৎসিত পাখি। তোকে সাহায্য করে আমি আমার গায়ে একদম কাদা লাগাতে পারবো না। দয়া করো বক, আমার সাথে অমন নিষ্ঠুর হলো না। আমার যে বেঁচে থাকার ভীষণ শখ, আমিও সবার সাথে হেসে খেলে বাঁচতে চাই।
ওভাবে বলো না। রাখ তো তোর এসব কথা, আমাকে আর একদম আটকাস না। সেই কতদিন পর যে আজ একটু খোলা আকাশ দেখতে পেলাম, একটু শীতল হাওয়া গায়ে লাগাতে পারলাম, আজ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো আমি। হায় হায় ইগলি দিদি, এ তোমার কি হয়েছে? তোমার ডানা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য জড়িবটি নিয়ে আসি। জড়িবুটি লাগিয়ে তুই আমার অনেক বড় উপকার করলি রে কালু, তাই আজ থেকে তুই আমার বন্ধু। সত্যি সত্যি তুমি আমার বন্ধু হবে? জানো, আজ অব্দি কেউ আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, আর তুমি কিনা চাইছো আমার বন্ধু হতে। জানো জানো ইগলি দিদি, আজ আমার নিজেকে দুনিয়াতে সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে। এ তো হয়েছে, আর আনন্দ করতে হবে না। আমাকে নিয়ে একটু আমার বাড়িতে পৌঁছে দে না রে কালু। আমি যে আমার ডানা নিয়ে একদম উঠতে পারছি না, ভীষণ ব্যথা পাচ্ছি রে। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে উড়িয়ে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমাকে এত এত সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ কালু। শোন না রে, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবার খুঁজে নিয়ে আয় না রে। আমি তো অনেক কষ্ট করে খাবার নিয়ে এলাম, আমাকে একটু খাবার দাও না। ইস, এটুকু খাবার এনেছিস, আবার তোকে দিলে তখন আমি কি খাবো শুনি? যা, তুই আবার নিজে খাবার খুঁজে নিয়ে খা যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। পাগল কালুটা যে কি বোকা না, আমি যে ওকে আমার প্রয়োজনে ব্যবহার করছি ও তাই একদমই বুঝতেই পারছে না। তবে ও বুঝে ফেলার আগেই ওকে আমার খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমি বরং ওকে আজকেই খেয়ে ফেলবো। এ কি, এই ইগলি এসব কি বলছে? ইগলিও আমার সাথে তার স্বার্থের জন্য বন্ধুত্ব করলো, আর আমাকে খেয়ে ফেলতে চাইছে? না, আমি আর ওকে কখনোই সাহায্য করব না।